গণহত্যা চালিয়ে 1400+ মানুষকে হত্যা করা হলো, অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করলো, হাজার হাজার ছাত্র জনতাকে আহত করা হলো। তারপর সেই ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তোপে পড়ে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেলেন। অনুশোচনা বোধ তো নেই, বরং এই ঘটনার জন্য ক্ষমা চাইবেন না সেটিও জানিয়ে দিলেন, এবং তার যদি দেশে ফিরতে হয় সেজন্য শর্তও দিলেন। ভাবা যায়? কথা বলছিলাম পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। রয়টার্সে ইমেইলের মাধ্যমে তিনি এক সাক্ষাৎকার দিয়েছেন। পালিয়ে যাওয়ার 14.5 মাস পরে কোনো গণমাধ্যমকে এই প্রথম উনি কোনো কথা বললেন কিংবা সাক্ষাৎকার দিলেন। দি বাংলা পালসের আজকের আয়োজনে তা নিয়েই কথা বলবো, এবং সাক্ষাৎকারটি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। সঙ্গেই থাকুন, শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ। জি, রয়টার্সকে শেখ হাসিনা এই সাক্ষাৎকারটি দিয়েছেন, এবং বাংলাদেশের অনেক গণমাধ্যম আজকে সেটা কাভার করছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট সেই সাক্ষাৎকারটি ছেপেছেও, এবং সাক্ষাৎকারের ব্যাপারে প্রতিবেদনও ছেপেছে। রয়টার্সের জন্য এই সংবাদটি নয়াদিল্লি থেকে গ্রহণ করেছেন কৃষ্ণা এন দাস, সরিতা চাগান্তি সিংহ এবং ঢাকার রুমা পাল নামে 3 জন সাংবাদিক। এএফপি ইমেইলের মাধ্যমে তার সাক্ষাৎকার নিয়েছেন, কিন্তু প্রতিবেদনে কে সাক্ষাৎকার নিয়েছেন তার নাম উল্লেখ করেননি। এছাড়া দ্য ইন্ডিপেন্ডেন্ট যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে মারুশা মুজাফফর নামে তাদের এশিয়ার জ্যেষ্ঠ প্রতিবেদকের নাম উল্লেখ করা হয়েছে। কি বলেছিলেন সেই সাক্ষাৎকারে? শেখ হাসিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন সেটি হলো তিনি গণহত্যার জন্য এবং জুলাইয়ে তার দমন পীড়নের জন্য উনি ক্ষমা চাইবেন না, কিংবা ক্ষমা চাইতে তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন তিনি কোনো লিথাল ওয়েপন ব্যবহারের কথা বলেননি, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা কল রেকর্ড প্রকাশ করেছে। তিনি বলেছেন আন্দোলন এবং এই ধরনের বিপ্লব দমনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ব্যবস্থা করেছে, এবং তারা তাদের দীর্ঘদিন ধরে পরিচালিত অপারেশনাল ম্যানুয়াল বা নির্দেশিকাই ফলো করেছে। পরিস্থিতি জটিল হওয়ার কারণে কোথাও কোথাও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে। তিনি এটাও বলেছেন পরিস্থিতি জটিল হবার পরে কিছু ভুল সিদ্ধান্তও হয়তো তারা নিয়েছিলেন, তবে তিনি কখনোই আগ্নেয়াস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করার কথা বলেননি। তিনি এও বলেছেন যে দেশে তিনি ফিরতে পারেন, তবে একটি শর্ত রয়েছে। নির্বাচিত সরকার থাকতে হবে, সংবিধান অটুট থাকতে হবে, আইন শৃঙ্খলা ভালো থাকতে হবে। ভাবা যায়? যিনি এই নির্বাচন ব্যবস্থাকে গলা টিপে হত্যা করেছিলেন, যিনি সরকারের একনায়ক সরকারতন্ত্র কায়েম করার চেষ্টা করেছিলেন, আইন শৃঙ্খলার 12টা বাজিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজস্ব সরকারি দলের পেটোয়া বাহিনীতে পরিণত করেছিলেন, তিনি দেশে ফেরার জন্য শর্ত দিচ্ছেন সংবিধান অটুট থাকতে হবে, আইন শৃঙ্খলা বজায় থাকতে হবে, নির্বাচিত সরকার থাকতে হবে। ভাবুন একবার। তিনি এও বলেছেন তিনি কিংবা তার পরিবারের অন্য কারো রাজনীতিতে হয়তো সরাসরি সম্পৃক্ত হবার আর সম্ভাবনা নেই। খুব ইন্টারেস্টিং একটা কথা কি বলেছেন উনি জানেন? ইন্ডিপেন্ডেন্ট সেটা উল্লেখ করেছেন। একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তার দায়িত্ব পালনকারে সহিংসতা এড়াতে তার যে চলে আসাটা, সেটাকে তিনি স্বাভাবিকভাবেই দেখছেন। না হলে তিনি কিংবা তার পরিবারের জীবন ভয়াবহভাবে বিপন্ন হতে পারত। তো শেখ হাসিনা কথা বললেন। আমি সব কথার ভেতর থেকে একটি কথা যেটা বুঝি সেটি হলো আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটি ছিল শেখ হাসিনার এই সাক্ষাৎকারের, সেটি হলো এই গণহত্যাকে উনি গণহত্যা বলতে নারাজ। এটাকে উনি একটি সহিংস বিপ্লব বলেছেন। উনি বলেছেন আইসিটি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যে কাজটা করছে এটা একটা ক্যাঙ্গারু কোর্ট, এবং উনি বলেছেন এখানে প্রতিহিংসামূলক প্রহসনের বিচার করা হচ্ছে।
এবং গণতান্ত্রিকভাবে দায়িত্ব পালন করে কালীন চলে যাওয়া কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে এরকম বিচার কার্য হওয়া সম্ভব নয়। বিভিন্নভাবে ইন্ডিপেন্ডেন্টের রিপোর্টটাকে ব্যাখ্যা করলে এরকমই দাঁড়ায়। একবার ভেবে দেখুন, ওনারা যেরকম সরকার চালানোর সময় স্বৈরাচারী বক্তব্য দিতেন, ঠিক একই রকম ভাবে ভাবটি বজায় রেখে তিনি কথা বলেছেন। বাংলাদেশের গণমাধ্যমদের কেউ কেউ এটা উল্লেখ করলেও সব গণমাধ্যমে এই খবর ঠিক সেভাবে আসেনি। তো আপনাদেরকে এই ডেসক্রিপশনে আমরা সেই লিঙ্কটি দিয়ে দিব এবং এই লিঙ্কটি আপনারা পড়ে দেখতে পারেন, সাক্ষাৎকারটি সম্পর্কে মন্তব্যগুলো যাচাই করতে পারেন এবং আপনাদের মন্তব্যও জানাতে পারেন। দি বাংলা পালস নতুন চ্যানেল, আপনাদের সহযোগিতা প্রয়োজন। সাবস্ক্রাইবার হিসাবে আপনাদেরকে চাই, মন্তব্য চাই এবং শেয়ার করে অনেক মানুষকে জানিয়ে দেওয়ার আহ্বান জানাই। ধন্যবাদ সবাইকে।